পাড়ার মোড়ে শিবুদার চায়ের দোকানে সকাল থেকে আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে। এর মধ্যে হঠাৎ পকেটে আমার ফোনটা বেজে উঠল। বার করেই দেখি বিকাশের ফোন। হ্যাঁ বল। কিরে, কোথায় আছিস? এই তো শিবুদার চায়ের দোকানে। ও, আমিও আসতাম বুঝলি, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, তাই আর যেতে ইচ্ছে করছে না। তোরা বরং আমার বাড়ি চলে আয়, অনেকদিন কথা হয় না, একটু আড্ডা মারা যাবে, কি বলিস? তুই বাড়ি ফিরলি কবে? গতকাল রাতের বেলা। সে ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? তোর কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না না, আমি ঠিক আছি। তোরা আয় তাহলে, এলে কথা হচ্ছে, রাখছি। ফোনটা রেখেই চিন্তায় পড়ে গেলাম। বিকাশ আমার অনেক দিনের বন্ধু, বলতে গেলে সেই ছোটবেলার। ওর বর্তমানে কোনো বাধা ধরা কাজ নেই, যখন যেটা পায় তখন সেটাই করে। বাড়িতে থাকে না প্রায়, নানান রকম কাজ নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। বাড়ি ফিরেই আমাকে উচ্ছ্বাসিত হয়ে ফোন করে, বাড়িতে ডাকে, জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে। কিন্তু আজ ওর কথার মধ্যে কেমন একটা বিষণ্ণতার ছাপ লক্ষ্য করলাম। কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হলো। সেটা যদিও আমাকে কিছু বলল না, তবুও ব্যাপারটা আমার কাছে বেশ অস্বাভাবিকই মনে হলো। কি রে, কি হলো? তুই হঠাৎ থ মেরে গেলি কেন? হ্যাঁ, না না, কিছু না, তোরা বস, আমি একটু আসছি। কিরে, তুই একা এলি যে, আর কেউ আসেনি? না, আর কাউকে আনিনি। ও, ভালোই করেছিস সোনা, আমিও চাইছিলাম তুই একাই আয়। আজকে আর সবার সাথে হাসি ঠাট্টা করার মুড নেই। আয় তুই ভেতরে, আমি একটু চা করে আনি। সে কি, তুই চা করে আনবি কেন? কাকিমা কোথায়? মা একটু মামার বাড়ি গেছে বুঝলি, দিদার শরীরটা হঠাৎ একটু খারাপ করেছে, সেই জন্য। ঠিক আছে, তুই বস, আমি চা খেয়েই বেরিয়েছি, তোকে এখন আর চাটা কিছু করতে হবে না। ঠিক আছে, চা আর করলাম না, তাহলে দুটো বার্গার অর্ডার করি। বিকাশ, দরকার নেই এখন। আরে ঠিক আছে, নে না, কতদিন পর এলি, খালি মুখে কথা বলতে ভালো লাগে না। অর্ডার হয়ে গেছে। এবার বল দেখি কি হয়েছে। শোন না, যা হয়েছে তা যে হতে পারে সে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কি হয়েছে? তুই তো জানিস আমি বাধা ধরা তেমন কিছুই করি না, কোনো কাজেই আমার একটানা বেশি দিন মন টেকে না, সেই জন্যই আমি এটা ওটা করে কাটিয়ে দিই। হ্যাঁ জানি, ওসব বলতে হবে না, ঘটনাটা বল। আমি এবার গেছিলাম অনেকটা দূরে, পুরুলিয়ার একটা গ্রামে। আমার এক পরিচিত লোক লটারির ব্যবসা করে, সারা দেশের বিভিন্ন শহরে গ্রামে তার এই ব্যবসা ছড়িয়ে আছে। কোনো কোনো গ্রামে সপ্তাহখানেকের জন্য যাওয়া হয়, ঘুরে ঘুরে টিকিট বিক্রি শেষ হলে আবার অন্য গ্রামে যাওয়া হয়। শহরের চাইতে গণ্ড গ্রামাঞ্চলে টিকিট বেশি বিক্রি হয়। যেসব এলাকার মানুষ পড়াশুনো বেশি একটা জানে না, অভাবের তাড়নায় ধুকে ধুকে জীবন কাটায়, তারাই কিন্তু বড়লোক হতে চায়। আর বড়লোক হওয়ার জন্য তারা লটারিকে একমাত্র রাস্তা হিসাবে বেছে নেয়। এমনও গ্রাম আছে যেখানে অধিকাংশ মানুষ সারাদিন জোন খেটে যে টাকা পায় তার বেশিরভাগটাই উড়িয়ে দেয় লটারির পেছনে। যাকে এসব কথা সবাই জানে, আমি আসল কথায় আসি। আমার সেই পরিচিত লোকটা আমার কোনো কাজ নেই শুনে আমাকে তার কাজ করবার জন্য বলে, তার লটারি নিয়ে আমাকে বিভিন্ন গ্রামে ঘুরে বিক্রি করতে হবে। বিক্রির ওপর আমার একটা কমিশন আর সামান্য কিছু মাইনে থাকবে। আমি রাজি হয়ে যাই। লোকালে কিছু গ্রামে আমাকে প্রথমে পাঠায়, রেজাল্ট খুব ভালো হয়। যা টিকিট আমি নিয়ে বেরিয়েছিলাম তার প্রায় সবটাই বিক্রি হয়ে গিয়েছিল। তারপর আমাকে পুরুলিয়া যাবার কথা বলে। অতদূর আমি কখনো যাইনি, তাই প্রথমটায় যেতে রাজি হচ্ছিলাম না, কিন্তু পরে ভেবে দেখলাম 2 পয়সা ইনকামও হবে, আবার বিনা পয়সায় ঘোরাও হবে। এমনভাবে না হলে তো আমার আর তেমন একটা কোথাও যাওয়াই হয় না, তাই রাজি হয়ে গেলাম। কাজটা বেশ ভালোই চলছিল, মানুষ ভিড় করে এসে লটারি কিনত। প্রথম 2-3 দিন বেশ ভালো লটারি বিক্রি হলো, কিন্তু কারুর যখন কোনো টাকা বাঁধল না তখন থেকে বিক্রি কমতে শুরু হলো। ওইসব এলাকায় খবর তীরের বেগে ছড়ায়, তাই 2 দিন পর থেকে সারা গ্রাম ঘুরেও আমাদের একটা টিকিটও বিক্রি হতো না। আমরা ওখানেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। সেদিন রাতের বেলা ঘরে ফিরে আমি আমার সঙ্গী রতনকে বললাম, কি করা যায় বল দেখি, এখন তো হালচাল খুবই খারাপ। হ্যাঁ, এরকম হলে তো কালে ফিরে যেতে হবে। তুমি এক কাজ করো বিকাশ দা, বরং মালিককে ফোন করে ব্যাপারটা জানাও, তারপর দেখো মালিক কি বলে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, একবার জানানো দরকার। দাঁড়া, আমি এখনই ফোন করি, দেরি করে লাভ নেই। হ্যালো। হ্যাঁ বলো বিকাশ, ওদিকের খবর টবর ভালো তো? খবর খারাপ দাদা, এদিকে যেমনটা আশা করেছিলেন আপনি সম্পূর্ণ তার উল্টোটাই ঘটছে। গ্রামের লোক প্রথমে ঝাঁক বেঁধে লটারি কিনল, কিন্তু যখন দেখলো কারুর কোনো টাকা বাঁধেনি তখন পরদিন থেকে আর একটা টিকিটও বিক্রি হচ্ছে না। আজ সারাদিন গাড়ি ঘুরিয়েও একটা টিকিটও বিক্রি হয়নি। সে কি, এটা তো হওয়ার কথা নয়। আমার একটা কথা মনে হচ্ছে দাদা, যদি কিছু মনে না করেন তো বলি। বলো দেখি। দাদা, প্রথম দিনেই যে পরিমাণ লটারি বিক্রি হয়েছে তাতে অন্তত একজনের টাকা বাঁধার কথা ছিল, কিন্তু কিছুই বাঁধলো না।
এটা আমার কাছে বেশ আশ্চর্য লাগছে। শাট আপ, তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না। তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটাই মনোযোগ দিয়ে করো। শোনো, কাল সকালেই এলাকা বদলে নেবে। যেভাবেই হোক ম্যাক্সিমাম টিকিট কালকের মধ্যেই সেল করে পরশুদিন ভোর নাগাদ পুরুলিয়া ছেড়ে বেরিয়ে আসবে। মনে থাকে যেন কথাটা। সে আপনি যখন বলছেন করছি, কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। ঠিক আছে, কালই জায়গা বদলে নিচ্ছি। পরের দিন সকালেই আমরা অন্য একটা গ্রামে চলে যাই, কিন্তু সারাদিন ঘুরেও তেমন একটা লাভ কিছু হলো না। আমি বুঝে গেছিলাম, আর মানুষও বোধহয় বুঝে গেছিল যে এই লটারির পুরোটাই একটা ধাপ্পাবাজি। সন্ধ্যার একটু আগে যখন ফেরবার পথ ধরছি, তখন একজন লোক আমাদের টোটো দাঁড় করালো। সে বলল, বাবু, আপনাদের টিকিটে প্রাইস বাদবে তো? লোকটা সরাসরি এই কথা জিজ্ঞাসা করলো দেখে প্রথমে একটু হকচকিয়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, বাদবে না মানে? আমাদের লটারি সারা পশ্চিমবঙ্গে চলে। প্রতিদিন কেউ না কেউ কোটিপতি হচ্ছে কাকা, বুঝলে? আচ্ছা, বুঝেছি বাবু। কত টাকা করে দাম? 30 টাকা করে। তাহলে আমারে দাও দেখি একখানা টিকিট। একটা টিকিটে কি কাজ হবে কাকা? একটা কাজ করো, লাস্ট কয়েক ঘর পড়ে আছে, এই 15টা মতো হবে, নিয়ে যাও। এর মধ্যে ঠিক বেঁধে যাবে। আমি দায়িত্ব নিচ্ছি কাকা। দাও, 450 টাকা দাও। 450 টাকা? অত টাকা তো হবে না বাবু আমার কাছে। সারাদিন জোন খেটে 400টা টাকা পাইছি। ঠিক আছে, শেষ বেলায় দাও, তুমি 400ই দাও। হ্যাঁ ঠিক আছে, এই নাও বাবু, দাও আমার টিকিটগুলো দাও। এনো। বাবু, এতে সত্যিই টাকা বাদবে তো? আমার যে টাকার বড় দরকার বাবু। আমি যাচ্ছিলাম মহাজনের কাছে সুদে টাকা আনতে। সে বড় বেশি সুদ নেয়, কিন্তু আমার বউটার কঠিন অসুখ। ডাক্তার বলেছে 1 সপ্তাহের মধ্যে অপারেশন না করলে সে আর বাঁচবে না। অপারেশনের জন্য 30,000 টাকা লাগবে বাবু। আমার কোটি টাকার দরকার নেই, লাখ টাকারও দরকার নেই। আমার শুধু 30,000 টাকা দরকার বাবু। তোমার এই টিকিটে সত্যিই টাকা বাদবে তো? তাহলে আমি আর সুদে টাকা নেব না। ও টাকা শোধ করতে জীবন শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বললাম তো বাদবে। আজ রাত 9টায় খেলা, নাম্বারটা মিলিয়ে নিও। এই চল। সে কি, টাকা না পাঠালে আমরা দুজন এখান থেকে ফিরবো কি করে? আজব তো। পাঠাবো না তো বলিনি, অনলাইন ট্রানজ্যাকশনে একটু ইস্যু আছে এখন। সেটা ঠিক হয়ে গেলেই পাঠাবো। 2-1 দিন সময় লাগতে পারে। সেই 2-1 দিন থেকে যাও ওখানে, আর দেখো আর কিছু সেলস হয় কিনা। হ্যাঁ, এরপর আর পিঠ বাঁচলে হয়। আমি আর করবো না আপনার কাজ। আমি বুঝে গেছি এই লটারির পুরোটাই জালিয়াতি, ভাওতাবাজি। এখান থেকে ফিরে গিয়ে আর করবো না আপনার কাজ। আপনি আমাদের ন্যায্য টাকা পাঠান তো তাড়াতাড়ি। রাখছি। মরেছে ওইভাবে বললে? এবার যদি টাকা না পাঠাই? পাঠাবে। 2 নম্বরই কাজ যারা করে তাদের মনে সবসময় ফেসে যাওয়ার ভয় থাকে। আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল, শিক্ষিত শহর টহরে না পাঠিয়ে আমাদের দূরে দূরে গণ্ডগ্রামে পাঠালো কেন? এই জন্য ও বাপ বলে টাকা পাঠাবে। 3 দিন কেটে গেল, কিন্তু কোনো টাকা এলো না। ফোনের পর ফোন করে যাচ্ছি, কিন্তু ফোনটাও ধরছে না। এদিকে ঘর ভাড়া বেড়ে চললো, খাওয়ার খরচা প্রায় শেষ। সেদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো এই প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ আমাদের রুমটা যেন ক্রমশ ঠান্ডা হয়ে উঠছে। এত ঠান্ডা যে শরীরে কাঁপুনি ধরে গেল। ঘুমঘোর কেটে লাফিয়ে উঠে পড়লাম বিছানায়। তারপর সামনে তাকাতেই যা দেখলাম, তাতে আমার সারাটা শরীর ভয়ে কেঁপে উঠল। আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একজন, না, একে মানুষ বলা যায় না। ওই বিভৎস চেহারা নিয়ে কোনো মানুষ জীবিত থাকতে পারে না। তার গলায় এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কাটা। বোঝাই যাচ্ছে যে মুন্ডুটা ঘাড়ের সাথে কোনো রকমে ঝুলে আছে। তা থেকে একটা রক্তের ধারা বেয়ে নামছে বুকের উপর। একে আমি চিনি। 3 দিনের আগে আমার সাথে দেখা হয়েছে। 15টা লটারির টিকিট আমি এর কাছে বিক্রি করেছি, কিন্তু এর এই অবস্থা হলো কি করে? আমার পাশে শুয়ে আছে নিতাই। ওকে যে ডাকবো সে শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছি। এবার সেই প্রেত শরীর বলে উঠল, বাবু, তোমারে বারবার করে বলেছিলাম তোমার লটারিতে টাকা বাদবে তো? তুমি আমারে মিথ্যে বলেছিলে। কেন বলেছিলে বাবু? মহাজনের হাতে পায়ে ধরে 30,000 টাকা পেলে আমার বউটারে বাঁচাতে পারতাম। তোমার কথা বিশ্বাস করে সেটা করলাম না, কিন্তু টাকাও পেলাম না।
আমার বউটারে বিনা চিকিৎসায় মরতে হলো শুধু তোমার কথা বিশ্বাস করে। আমার আর 3 কুলে কেউ নেই, আমি আর বেঁচে থাকি কার আশায়? দিলাম রেল লাইনে গলা, ভেবেছিলাম মরে বেঁচে যাব, সব জ্বালা থেকে মুক্তি পাবো, কিন্তু না, তা তো হলো না। মরে আবার প্রেত হয়ে ফিরে এলাম, আর ফিরে যখন এলামই তখন মৃত্যুর প্রতিশোধটা নিয়েই যাই। তারপর দেখলাম তার 2টি হাত লম্বা হয়ে এগিয়ে আসছে আমার দিকে। তারপর তারপর সেই 2টো হাত আমার গলা চেপে ধরলো। বরফের মতো ঠান্ডা সে হাতের অমানসিক শক্তিতে আমার গলা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমি বহু চেষ্টা করেও সে হাত ছাড়াতে পারলাম না। মৃত্যুর আগে একবার প্রাণপণে শেষ আকুতি জানালাম, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দাদা দাদা কি হয়েছে? দাদা দাদা কি হয়েছে? ঘুম ভেঙে ধরফর করে উঠে বসলাম। স্বপ্ন দেখছিলাম। পরদিন সকালবেলা খবর পেলাম কোথায় যেন একজন স্ত্রীলোক মারা গেছে কাল সকালে, আর তার সামনে রেল লাইনে গলা দিয়ে আত্মহত্যা করেছে কাল রাতে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কাল রাতে যে নেহাত একটা তুচ্ছ স্বপ্ন দেখিনি সেটা ভালোই বুঝে গেলাম। এরপর কাছে যা টাকা ছিল তাই দিয়ে কোনো রকমে দুজন বাড়ি ফিরে আসি, কিন্তু বাড়ি ফিরেও রেহাই পেলাম না। রোজ রাতে ঘুমোলেই সেই এক স্বপ্ন, লোকটা আমার গলা চেপে ধরতে আসে। উফ, সে যে কি ভয়ঙ্কর তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। সেই আতঙ্কে আমি সারা রাত জেগে থাকি। আমার চোখ মুখ দেখে সেটা তুই আশা করি বুঝে গেছিস। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তাহলে এখন কি করি বল দেখি? জীবনে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এরকম ভৌতিক অভিজ্ঞতা আগে আর কোনোদিন হয়নি। সে তো শুধু তোর স্বপ্নে আসে, ঘুম ভেঙে তো আর তাকে কোনোদিনও দেখিসনি। না, তা দেখিনি। বুঝেছি। এই সমস্যার সমাধান একজনই করতে পারে। কে? স্পিরিচুয়ালিস্ট অনিমেষ মল্লিক। ওরে বাবা, ওনার নাম তো কত শুনেছি, খবরেও তো ওনাকে প্রায় দেখায়। ওনার কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? তোকে ও নিয়ে চাপ নিতে হবে না। উনি আমার বাবার বিশেষ বন্ধু হন। আমি বাবাকে বলে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেব। দেখি কালকেই করাতে পারি কিনা। সবটা শুনে যেটা মনে হলো, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। ভূতপ্রেত সম্পর্কে মানুষের সাধারণত যে ধারণা সেটা সম্পূর্ণ ভুল। ভূত আছে, বাস্তবিক রূপেই আছে। কোনো পুরনো বাড়িতে বা বাঁশবাগানে রাতের বেলা, কবরখানায়, শ্মশানে ভূত থাকে, তাকে দেখা যায়। বড় বড় দাঁত, লম্বা হাতের নখ বা পেছনের দিকে পা, এসব টপিকের কোনো ভিত্তি নেই। মানুষের মৃত্যুর পর তার আত্মার কিন্তু মৃত্যু হয় না। আত্মা থেকে যায় সূক্ষ্ম জগতে। সেই সূক্ষ্ম আত্মা চাইলেই আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে যখন আমরা ঘুমিয়ে থাকি। ঘুমন্ত অবস্থায় আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে কোনো মৃত ব্যক্তির আত্মার যে কথাবার্তা বা যা কিছু অ্যাক্টিভিটিস হয় তাও আমরা স্বপ্নে দেখি। তোমার সাথেও সেই ঘটনায় ঘটেছে। ওই মৃত লোকটার আত্মা তোমার সাবকনসিয়াস মাইন্ডের সাথে যোগাযোগ স্থাপন করেছে। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? এখন বুঝতে হবে সে কি চায়। সে তো আমায় মেরে ফেলতে চায় না। সে যদি সত্যিই তোমাকে মেরে ফেলতে চাইতো তাহলে এখনো পর্যন্ত তুমি বেঁচে থাকতে না। সে আসলে অন্য কিছু চায়। সেটা একটু ভালো করে ভাবো। ওখানেই তোমার সমস্যার সমাধান লুকিয়ে আছে। কথাগুলো ঠিকই বলেছে হয়তো, কিন্তু সে আমাকে মেরে ফেলা ছাড়া আর কি চায় বলতো? আমার যতদূর মনে হয় ওই লোকটা তোকে মারতে চাইছে না। আচ্ছা, তোর কাছে ওই লটারি কোম্পানির বেশ কিছু ডকুমেন্ট থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, তা আছে। তুই এক কাজ কর, সেসব ডকুমেন্ট নিয়ে আজই একবার থানায় চল। আমার মনে হয় ওই লটারিওয়ালার যদি যোগ্য শাস্তি হয় তাহলেই ওই মানুষটার আত্মা শান্তি পাবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তুই ঠিকই বলছিস। চল আজকেই তাহলে থানায় গিয়ে সব কথা জানাই। এরপর পুলিশের তৎপরতায় ওই লটারি কোম্পানির মালিকের জেল হয়। আর তারপর থেকে
আমার বন্ধু বিকাশ প্রতি রাতে নিশ্চিন্তে ঘুমোয়। এরপর থেকে আর কোনোদিনও সেই অসহায় লোকটার প্রেতাত্মা